অধ্যায় ৩৮৭ আত্মিক জগতের অনন্যতা। অ্যারন ক্লাইনের ব্যাখ্যা ও আশ্বাসে স্বস্তি পেল এবং এই ধরনের দুঃস্বপ্ন আর হয় কিনা তা দেখতে সে আরও কয়েকদিন পর্যবেক্ষণ করার জন্য প্রস্তুত হল। বিখ্যাত সার্জনকে হাসি মুখে দরজা পর্যন্ত এগিয়ে দেওয়ার পর ক্লাইনের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল, যেন সে গভীর কিছু ভাবছিল। তার স্বপ্নের ব্যাখ্যায় কোনো সমস্যা ছিল না। কালচে কালো চূড়া, তার পথ আটকে দাঁড়ানো দেয়াল ও দরজা, আর বিশাল রূপালী সাপ, এ সবই প্রতীক ছিল যে উইল অসেপ্টিন এমন এক পরিস্থিতিতে আছে যেখানে সে শিশুর ভয় ও অসহায়ত্বকে প্রতিকায়িত করা কোনো কিছুর দ্বারা হুমকির মুখে পড়েছে। একই সাথে সে সুরক্ষার আবরণের আড়ালে লুকানোর চেষ্টা করছে। কিন্তু সমস্যা হল, এটা সম্ভবত ডহ অ্যারনের আধ্যাত্মিকতা নিজে থেকে পাওয়া কোনো প্রকাশ ছিল না। না হলে সে গতকাল রাতে বা যখন কাগজের ফুলটি খুঁজে পেয়েছিল তখনই এমন স্বপ্ন দেখত। উইল অসেপ্টিনকে ছেড়ে দেওয়ার অনেক আগেই, যখন তার আধ্যাত্মিকতা অজ্ঞাতসারে বিশেষভাবে অদ্ভুত ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়েছিল, তখন থেকেই একই ধরনের ঘটনা ঘটা উচিত ছিল যাতে সে এখনকার মতো একই অভিজ্ঞতা লাভ করতে পারে। তাই ক্লাইন সন্দেহ করল যে ডহ অ্যারনের মনে স্বপ্নটি প্রবেশ করানোর মাধ্যম ছিল সেই কাগজের ফুলটি। ক্লাইন তার স্পিরিট ভিশন চালু করে হস্তশিল্পটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল, কিন্তু সে কোনো আত্মিক ঔজ্জ্বল্য খুঁজে পেল না। তবে তার আধ্যাত্মিক উপলব্ধি ও সজ্ঞা তাকে জানাল যে এই কাগজের ভাঁজের জিনিসটি নিয়ে কিছু একটা অস্বাভাবিক আছে, কিছু জাদুকরী দিক যা সবচেয়ে মায়াবী, বোঝা সবচেয়ে কঠিন এবং ভয় ও শ্রদ্ধার সবচেয়ে যোগ্য ভাগ্য। উইল অসেপ্টিন নামের সেই শিশুটি সহজ নয়। মনে হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক জিনিসটা ট্যারোট কার্ড ছিল না, বরং সে নিজেই ছিল। বিশাল রূপালী সাপ বিপদের প্রতীক, এবং এই বিষয়টি দুর্ভাগ্য, সৌভাগ্য এবং অন্যান্য উপাদানের সাথে সম্পর্কিত। এটা কি মার্কারির সাপ, মনস্টার পথের সিকোয়েন্স 1-কে প্রতিনিধিত্ব করে? ক্লাইনের ভাবনাগুলো ঘুরে বেড়াল, কিন্তু সে কোনো কিছুতেই নিশ্চিত হতে পারল না। সে স্বপ্নের রহস্যময় উপায়ে প্রবেশ করানো নিয়ে প্রশ্নটির দিকে মনোযোগ দিল। রহস্যবিদ্যায় ক্লাইনের অর্জনের সাথে এটা এমন কিছু ছিল না যা বোঝা খুব জটিল বা কঠিন। সে দ্রুত একটি ধারণা বের করল। প্রথম কাজটি ছিল স্পেক্টর ও প্রেতাত্মাদের প্রভাব বাতিল করা, যা ডহ অ্যারনের আভাকে বিভিন্ন মাত্রার কালচে সবুজ রঙে কলুষিত করত, আর এই মুহূর্তে সেরকম কোনো লক্ষণ আমি দেখিনি। তথ্য প্রবেশ করানোর দুটি প্রধান উপায় আছে যা স্বপ্নের মালিককে অস্বাভাবিক দেখায় না। এর মধ্যে একটি হল ক্যাপ্টেনের মতো একটি দুঃস্বপ্নের বেন্ডার ক্ষমতা ব্যবহার করা। একটি উদ্দেশ্য নির্দেশনার মাধ্যমে পূরণ হয় এবং এতে অপরাধী জড়িত থাকে না, অন্যথায় একইভাবে চিহ্ন ফেলে যেত। দ্বিতীয় পদ্ধতিটি আরও বেশি চতুর এবং উন্নত হবে। স্বপ্নরাজ্যের নীতি হল অ্যাস্ট্রাল প্রজেকশন আত্মিক জগতের মধ্য দিয়ে ভ্রমণ করে, এবং যে বিবরণগুলি সাধারণত অজান্তেই লক্ষ্য করা যায় বাহ্যিক উদ্দীপনার অধীনে, তা একটি প্রতীকী প্রকাশে পরিণত হবে, অথবা তারা বাইরের উৎস থেকে সরাসরি নিজেদের সাথে সম্পর্কিত কিছু জ্ঞানার্জন করতে পারে। এরপর তাদের আত্মদেহ এবং পরবর্তীতে তাদের আত্মিক দেহগুলি এটি সম্পর্কে অবগত হবে। কারণ শরীরের মালিক ঘুমের অবস্থায় ছিল, তাই এটি স্বপ্নের আকারে দেখা দেবে। সুতরাং দ্বিতীয় উপায় হল আত্মিক জগতে এটি প্রবেশ করানো। প্রথমে কিছু জাদুকরী পদ্ধতি ব্যবহার করে প্রয়োজনীয় প্রকাশ তৈরি করতে হবে, এবং তারপর স্বাভাবিকভাবেই লক্ষ্যবস্তুর অ্যাস্ট্রাল প্রজেকশন আত্মিক জগতে ভ্রমণ করার সময় তথ্যটি গ্রহণ করবে এবং তা ফেরত দেবে। এইভাবে লক্ষ্যবস্তু এমন দৃশ্যের স্বপ্ন দেখতে পারবে যা অন্যরা দেখতে চায়, এবং কোনো বাহ্যিক চিহ্ন থাকবে না। এটা এমন কিছু যা আমি বর্তমানে করতে অক্ষম, এমনকি যদি এটি একটি আত্মিক দেহ হয় যা ধূসর কুয়াশার উপরের কিছু ক্ষমতা আংশিকভাবে ব্যবহার করতে পারে। ক্লাইন এক মুহূর্তের জন্য থামল এবং তারপর আরেকটি সম্ভাবনা যোগ করল। কাগজের ফুলটির মাধ্যমে ডহ অ্যারনের অবচেতন মনে একটি বীজ রোপণ করা হয়েছিল, এবং একবার সে এটি খুঁজে পেলে তার সেই অনুযায়ী স্বপ্ন আসবে। এটা নিশ্চিত করা সহজ। যতক্ষণ আমি ডহ অ্যারনের উপর মিডিয়ামশিপ ব্যবহার করব, আমি এর চিহ্ন খুঁজে বের করতে সক্ষম হব। তবে তার উপর মিডিয়ামশিপ ব্যবহার করা কি অভদ্রতা হবে? নাকি আমি ফাদার উট্রাভস্কির কাছ থেকে মেন্টাল টেরর ক্যান্ডেল ধার করব? না, আমাকে যে চিনতে পেরেছিল সে ছিল সেই ভ্যাম্পায়ার, ধর্মপ্রাণ পুতুলপ্রেমী, এমলিন হোয়াইট, পেশিবহুল, বিশাল আকৃতির ফাদার উট্রাভস্কি নয়। ক্লাইন তার চিন্তাগুলি সংযত করল এবং তার পরবর্তী পদক্ষেপগুলি বিবেচনা করল।
সে সিদ্ধান্ত নিল যে বিপদের মাত্রা জানতে সে ধূসর কুয়াশার উপরে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে। যদি এটি গ্রহণযোগ্য মাত্রার মধ্যে থাকে তবে সে আজ রাতে ডহ অ্যারনের বাড়িতে গোপনে প্রবেশ করবে, ড্রিম চার্ম এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে তাকে পর্যবেক্ষণ করবে এবং দেখবে যে স্বপ্নরাজ্যের উৎস সরাসরি নির্দেশিকা ছিল নাকি পরোক্ষভাবে তৈরি করা হয়েছিল। তবে ক্লাইনের শক্তি এবং স্তর দিয়ে সে শক্তিটির চিহ্ন খুঁজে বের করা কঠিন হবে। এমনকি সে নিজেও খুব বেশি আত্মবিশ্বাসী ছিল না। এর মানে এই নয় যে তার অ্যাস্ট্রাল প্রজেকশন ডহ অ্যারনের অ্যাস্ট্রাল প্রজেকশনের মতো একই আত্মিক জগতে ভ্রমণ করতে পারে, তার পাশে বসে কগিটেশনে প্রবেশ করে। এর জন্য যথেষ্ট পরিমাণে লকিং অন প্রয়োজন। বুক অফ সিক্রেটসের বর্ণনা অনুযায়ী আত্মিক জগতের অস্তিত্ব বেশ জাদুকরী। এটি বাস্তব জগতের সাথে সম্পূর্ণরূপে মিলেমিশে ছিল, তাই প্রত্যেকে যে কোনো সময় আত্মিক জগৎ থেকে প্রকাশ পেতে পারত। তবে আত্মিক জগৎ দিক নির্দেশনার মধ্যে পার্থক্য করত না এবং অতীত, বর্তমান বা ভবিষ্যৎ সেখানে ছেদ করতে পারত। এটি ছিল অসীম জ্ঞান, তথ্য এবং বিভ্রমের মতো যা আধ্যাত্মিকভাবে সংগ্রহ করে একটি অদ্ভুত সমুদ্রে সংকুচিত করা হয়েছিল। এটি সাধারণ ধারণা বা যুক্তি অনুসারে একজন যা কল্পনা করতে পারে এমন বিশ্ব থেকে ভিন্ন ছিল। এর ফলে আত্মিক জগৎ থেকে একজন যে প্রকাশগুলি পেত তা কেবল বিভিন্ন প্রতীক হতে পারত, সরাসরি উত্তর নয়। আর ঠিক এর কারণেই আত্মিক জগতে ভ্রমণের প্রতিটি অ্যাস্ট্রাল প্রজেকশনের অভিজ্ঞতা কেবল তাদের শারীরিক অবস্থান এবং সময়ের সাথেই সম্পর্কিত ছিল না, বরং তাদের শরীরের বর্তমান অবস্থা এবং মনের উপরও নির্ভরশীল ছিল। সংশ্লিষ্ট স্থানের সাথে লক অন না থাকলে আত্মিক জগতে একজন ব্যক্তির অ্যাস্ট্রাল প্রজেকশনকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে, এমনকি যদি কেউ শারীরিকভাবে তাদের পাশেও থাকে। এটিই ছিল কারণ কেন আত্মিক জগতে অ্যাস্ট্রাল প্রজেকশনের চলাচল সীমিত ছিল এবং কেউ খুব গভীরে ভেঞ্চুরিং করার সাহস করত না। একবার হারিয়ে গেলে এবং শরীরে ফিরে আসতে অক্ষম হলে এর মালিক বোকা হয়ে যাবে এবং আরও গুরুতরভাবে সবজি হয়ে যাবে। স্থানান্তরের জন্য আত্মিক জগৎকে একটি স্প্রিংবোর্ড হিসাবে ব্যবহার করা আরও কঠিন ছিল। যদি কেউ সতর্ক না হয় তবে তারা পথ হারিয়ে ফেলবে এবং পচে মরে যাওয়া পর্যন্ত বাস্তব জগতে আর ফিরে আসতে পারবে না। হুশ ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল। সাময়িকভাবে প্রশ্নটি তার মনের পেছনে ছুঁড়ে ফেলে দিল। সে তার পকেট ঘড়ি বের করল এবং সময় দেখল। সে বুঝতে পারল যে সে অনেকক্ষণ ধরে ভাবছিল। তার সকালের নাস্তা ইতিমধ্যেই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং রিপোর্টার মাইক এখনও আসেনি, মানে কাজটি সম্ভবত একদিন পিছিয়ে যাবে। কোনো কিছুই নষ্ট না করার উদ্দেশ্যে ক্লাইন তার বাকি খাবার শেষ করল এবং তারপর ভবিষ্যদ্বাণী করতে ধূসর কুয়াশার উপরে গেল। সে অবাক হয়ে দেখল যে কোনো বিপদ নির্দেশক প্রকাশ ছিল না। এই সব করার পর নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। বিন্দুমাত্র দ্বিধা না করে সে একটি ভারী জ্যাকেট পরল, টুপি মাথায় দিল, শব্দভাণ্ডারের বইটি নিল এবং 15 মিন্স্ক স্ট্রিট ছেড়ে বেরিয়ে গেল। তার প্রাথমিক পরিকল্পনা ছিল মাইক জোসেফের সাথে একটি সাক্ষাৎকারের জন্য পূর্ব অংশে যাওয়া এবং ওল্ড কোহলারকে ইঙ্গিত দেওয়ার সুযোগ খোঁজা, যাতে সে লিভকে তার মেয়ে খুঁজে পেতে সাহায্য করার প্রতিশ্রুতি উল্লেখ না করে। লিভের পরিবারের ব্যাপারে সে ওল্ড কোহলারকেই মনে করিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল। আর এখন মাইক সাক্ষাৎকার একদিন পিছিয়ে দেওয়ায় ক্লাইন আরও নিশ্চিন্ত ছিল, কোনো দুর্ভাগ্য বা ভুল নিয়ে আর চিন্তিত ছিল না। ওল্ড কোহলারের উল্লেখিত ঠিকানা এবং ভবিষ্যদ্বাণী থেকে প্রাপ্ত প্রকাশ অনুযায়ী ক্লাইন পূর্ব অংশের গভীরে প্রবেশ করল এবং ভিড়ের সতর্ক, সজাগ, উদাসীন বা লোভী দৃষ্টির অধীনে সে তৃতীয় তলার ঘরটি খুঁজে পেল। এখানে 2টি বাঙ্ক বেড ছিল এবং মেঝেতে কিছু পুরানো ও জীর্ণ বিছানাও ছিল। প্রতিটি খালি জায়গা জিনিসপত্রে ভরা ছিল। ক্লাইন ভেতরের বাঙ্কের সবচেয়ে নিচের বাঙ্কের দিকে সরাসরি তাকাল এবং ডাকল, ওল্ড কোহলার। ঝাঁ করে ওল্ড কোহলার উঠে বসল এবং দরজার দিকে তাকিয়ে আনন্দিত বিস্ময়ে বলল, তুমি সত্যিই এসেছ। গতকাল তোমাকে চিঠি পাঠানোর পর আমি ইতিমধ্যেই অনুমান করেছিলাম যে তুমি আজ আমাকে খুঁজতে আসবে, তাই আমি ডকে যাইনি। আমি পুরো সময় বাড়িতে অপেক্ষা করছিলাম। বেশ, কেন আমি সরাসরি তোমাকে খুঁজতে এখানে এসেছি সেই মিথ্যা বলার উপায় নিয়ে আমাকে ভাবতে হবে না। ক্লাইন চারপাশটা দেখল এবং বলল, ওল্ড কোহলার, তোমার বর্তমান আয় দিয়ে তুমি অবশ্যই একটি ভালো ঘর ভাড়া নিতে এবং আরও ভালো জায়গায় যেতে পারো। তুমি কেন শুধু মেঝে থেকে বাঙ্কো বেডে বিছানা পরিবর্তন করলে? বেশিরভাগ টাকা তোমার জন্য তথ্য সংগ্রহের জন্য। ওল্ড কোহলার হেসে উঠল, আর আমি আর যুবক নই। আমার ভবিষ্যতের স্বাস্থ্যের অবনতির জন্য কিছু টাকা সঞ্চয় করতে হবে। ক্লাইন 2 সেকেন্ড চুপ থেকে বলল, তুমি কিছু বীমা কেনার কথা ভাবতে পারো, যেমন একটি সিঙ্গেল এল্ডার এইড পলিসি।
এগুলো তোমাকে এমন টাকা দিতে পারে যা অন্তত তোমার পেট ভরাতে পারবে, এবং যখন তুমি সত্যিই বৃদ্ধ হবে তখন প্রতি সপ্তাহে থাকার জন্য একটি ঘর দিতে পারবে। এই পৃথিবীর বীমা শিল্প চতুর্থ যুগে অঙ্কুরিত হয়েছিল। সম্রাট রোসেল কর্তৃক প্রচারিত হওয়ার পর এটি বেশ পরিপক্ক হয়েছিল। বিভিন্ন ধরনের বীমা ছিল, যেমন সামুদ্রিক বাণিজ্যের জন্য বিভিন্ন বীমা, অগ্নি বীমা, আঘাত বীমা, বিভিন্ন নামে দীর্ঘমেয়াদী যত্ন বীমা ইত্যাদি। এগুলো বেশিরভাগই ধনী এবং মধ্যবিত্তদের জন্য লক্ষ্য করা হতো। আমি জানি, আমি যখন শ্রমিক ছিলাম তখন প্রতি সপ্তাহে 3 পেন্স প্রিমিয়াম দিতাম, কিন্তু আয় হারানোর পর ওল্ড কোহলার দীর্ঘশ্বাস ফেলল। তার সবচেয়ে বড় সমস্যা ছিল যে তার আয় ছিল অস্থিতিশীল, এবং সে ভাবছিল কখন গোয়েন্দার কাছ থেকে পাওয়া টাকা বন্ধ হয়ে যাবে। ক্লাইনও কোনো প্রতিশ্রুতি দিতে পারেনি। সে বাইরের দিকে নির্দেশ করে বলল, চলো লিভের বাড়িতে যাই এবং মেয়েটিকে শব্দভাণ্ডারের বইটি ফিরিয়ে দেই। ঘর থেকে বের হওয়ার পর ক্লাইন সাধারণভাবে বলল, কি মজার কথা, আমি গত পরশু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কথা বলছিলাম এবং ডেইজিকে খুঁজে পেতে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক হয়েছিলাম, কিন্তু সে গতকাল পুলিশ কর্তৃক ফেরত পাঠানো হয়েছে। দয়া করে এটা আর উল্লেখ করো না, আমি উপহাসের পাত্র হতে চাই না। ঠিক আছে। ওল্ড কোহলার প্রথমে রাজি হল, তারপর বলল, তোমার দয়ার জন্য কেউ হাসবে না। নোংরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর তারা লিভের বাড়িতে পৌঁছাল। ক্লাইন দেখল যে মেয়েটি যাকে এইমাত্র উদ্ধার করা হয়েছিল সে আবার ইস্ত্রি করতে শুরু করেছে, এবং সে দেখল যে এখানকার কাপড়গুলো ঝুলছে এবং জল ঝরছে। এটা ঠিক আগের মতোই ছিল। সে কি বলবে তা ভেবে এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। ডেইজি। কিছুক্ষণ পর সে বলল, তোমার শব্দভাণ্ডারের বইটি। ডেইজির চোখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু সে এতটাই ব্যস্ত ছিল যে যেতে পারল না। অনেকক্ষণ ধরে নিজেকে ব্যস্ত রাখার পর সে কাজ বন্ধ করল এবং দরজার কাছে এসে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাল। লিভ এবং ফ্রেজাও তাদের কাজ শেষ করে কৃতজ্ঞতা জানাতে আসার পর ক্লাইন ওল্ড কোহলারকে যা বলেছিল তা পুনরাবৃত্তি করল। ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর সে প্রস্তুত করা 2 পাউন্ড মূল্যের খুচরা টাকা বের করল এবং লিভের হাতে দিল। আগামীকাল একজন সাংবাদিক ডেইজির সাক্ষাৎকার নিতে আসবে। এটা তার দেওয়া অগ্রিম অর্থ, কিন্তু তার সামনে এটা উল্লেখ করো না, অন্যথায় জিনিসগুলো জটিল হয়ে যাবে। হে, হয়তো সে কাল আরও দেবে, তবে অত বেশি নয়। এটা না, আমি ওই বদমাইশের জঘন্য কাজগুলো প্রকাশ করতে ইচ্ছুক। আমি টাকা চাই না। ডেইজি মাথা নাড়ল। ক্লাইন আলতো করে হাসল। এটা একটা নিয়ম। তুমি নিয়ম ভাঙতে পারো না, বুঝলে? সে লিভের দিকে তাকালো এবং বলল, এটা নাও। তোমার বিশ্বাস সঠিক। এটা কেবল তখনই যদি ডেইজি এবং ফ্রেজা আরও শব্দ এবং আরও জিনিস শেখে, তবেই তোমরা সবাই এই পরিস্থিতি থেকে পালাতে পারবে। সে লিভের পরিবারকে পূর্ব অংশের প্রান্তে চলে যাওয়ার পরামর্শ দিতে যাচ্ছিল। যারা অন্যদের দিয়ে কাপড় ধোয়ানোর সামর্থ্য রাখে তারা পূর্ব অংশে বাস করবে না, কিন্তু শেষ পর্যন্ত সে এটি উল্লেখ করল না। সে তাদের আরও সাহায্য করার অভিপ্রায় রেখেছিল, কিন্তু নিজেকে সংযত করল। পূর্ব অংশে লিভ এবং তার পরিবারের মতো হাজার হাজার, লক্ষ লক্ষ বা এমনকি কোটি কোটি মানুষ রয়েছে। এমনকি যদি কেউ একজন ধনী ব্যাংকারও হয় যে তাদের সাহায্য করতে চায়, তারা কোনো প্রভাব ফেলতে পারবে না। তাছাড়া এটি কেবল পূর্ব অংশ। লোয়েন রাজ্যের পুরো ব্যাকল্যান্ড এখনও আছে। ধন্যবাদ, এবং আমার হয়ে সাংবাদিককেও ধন্যবাদ জানাবেন। লিভ কিছুক্ষণ চুপ থেকে তারপর টাকাটা নিল। ক্লাইন বেশিক্ষণ থাকল না। সে দ্রুত চলে গেল, যেন কোনো ভূত তার আত্মা খেয়ে ফেলবে। ওল্ড কোহলারের সাথে বাইরে হাঁটার পর সে ঘুরে দাঁড়াল এবং হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। সে নিচু স্বরে বলল, কোনো পরম ত্রাণকর্তা নেই।